আপনি চাইলে দেশটাকে আসলেই একটা সোনার বাংলা করতে পারেন, কারণ আপনার ব্লাডে মেজর জিয়ার রক্ত আছে। খোলা চিঠি লেখার একটা প্রচলন ছিল বাংলাদেশে, বিশেষ বিশেষ কাউকে উদ্দেশ্য করে মানুষ কখনো কখনো খোলা এই চিঠি লিখত। কিন্তু এখন এই অনলাইনের যুগে, ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে খোলা চিঠি আর লেখা হয় না, এখন হয় খোলা ভিডিও। আজকের এই খোলা ভিডিও জনাব তারেক রহমানের জন্য। কেন? 5ই আগস্টের পর থেকে একটা কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টির নেতারা, একটা যে কোনো পলিটিক্যাল পার্টির নেতারা, যদিও বাংলাদেশে আসলে হাতে গোনা 4-5টা পলিটিক্যাল পার্টি আছে, বাকিগুলি আসলে সেইভাবে নামে আছে, কাজে সেভাবে নেই। যাই হোক, এই পলিটিক্যাল পার্টির নেতারা বিগত 50 বছর ধরে যে ভুলগুলি করে আসছে, সেই ভুলগুলি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে নতুন ভাবে আমাদের এগিয়ে নিতে হবে। সেই জন্য একটা সংস্কার প্রয়োজন। এটা একটা সংস্কার কারা করবে, এটা একটা কোটি টাকার প্রশ্ন। আসলে সংস্কার যারা জানে আসলে তারা করবে, যারা ইনসাইড অফ থিওরি জানে, ইনসাইড অফ সংস্কার জানে। কে জানে? আমরা ধরে নিলাম 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলেন দেশের ক্রাইসিস মোমেন্টে। এই যারা গ্রহণ করলেন তারা কেউই পলিটিক্যাল পার্টি না। এর আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার এসছে তারা কেউ পলিটিক্যাল পার্টির লিডার বা পলিটিক্যাল পার্টি ছিল না, অথচ দরকার আসলে পলিটিক্যাল পার্টি। যেমন আমাদের এখানে হাতে গোনা 4-5টার বাদেও কিন্তু আরো প্রচুর পলিটিক্যাল পার্টি আছে যারা ব্যক্তিগতভাবে জনপ্রিয় কিন্তু দলগতভাবে না। এরকম পলিটিক্যাল পার্টির নেতারা আসা উচিত ছিল, যে আসে নাই আনফরচুনেটলি। আসছে কারা? আসছে ডক্টর ইউনূস, আসছে আসিফ নজরুল, এরকম আরো 10 জন, তার মধ্যে 2-4 জন চেঞ্জ হয়েছে। এর পাশাপাশি তাদের সহযোগিতা করার জন্য আমরা দেখলাম 5ই আগস্টের নেতারা, 5ই আগস্টের নায়করা, আমরা নেতা বলবো না, আমরা বলবো নায়ক, 5ই আগস্টের এই সূর্য সন্তানরা, হাসানাত আব্দুল্লাহ, সার্জিস, আসিফ, নাহিদ। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা আসলে ওনারা তো আসলে আরো বেশি পয়েন্টটা জানে না। তো এই পয়েন্টটা আসলে জানে কে বললে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হবে? আমি মনে করি এটা তারেক জিয়া বললে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হবে, এটা খালেদা জিয়া বললেও সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য হবে, এটা বা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এরা যারা আছে তারা চিহ্নিত জায়গাটা জানে। আমরা যদি আরো একটু পিছনে যাই, আমরা দেখলাম 71-এ শেখ মুজিবুর রহমান সাহেব যখন পাকিস্তানিরা যখন তাকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে গেল, তখন কেউ একজন হাল ধরলো। কে হাল ধরলো? আমরা দেখলাম জিয়াউর রহমান সাহেব শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন। এটাই আমার আসলে পয়েন্ট। এই পয়েন্টটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই। এই মুহূর্তে যদি আমরা হিসাব করি, বিএনপি সহ অন্যান্য দলগুলি যদি হিসাব করি, তাহলে সবচেয়ে বেশি আলোচিত যে ব্যক্তিটি আছে তার নাম হচ্ছে তারেক জিয়া। তারেক জিয়ার কথা কেন আসছে? তারেক জিয়া সেই কারণে উনি সবচেয়ে বেশি জনপ্রিয় একজন নেতাদের একজন, একটা পলিটিক্যাল পার্টি। খালেদা জিয়া আছেন, ওনার বয়স একটু বেশি বা অসুস্থতার কারণে ওনার কথা বলছেন আমি, সমন্বিতভাবে বিএনপির পক্ষে তারেক জিয়ার কথা বলছি, বা আমার জনগণের পক্ষে তারেক জিয়া বলছে। এবং কেন তারেক জিয়া সেটা আমি বলতে চাচ্ছি। স্যার, আপনি হচ্ছেন বাংলাদেশের ইয়াং জেনারেশন, যে প্রজন্ম আছে, ইয়াং প্রজন্ম, আমরা যদি এইভাবে বলি তারেক রহমান, আমরা যদি মাহি বি চৌধুরীর কথা বলি, আমরা ব্যারিস্টার আন্দালি পার্থর কথা বলি, এই যে একটা জেনারেশন, আওয়ামী লীগে অনেকে আছে, হ্যাঁ, পলক টলক সহ এরকম আরো অনেকেই ছিলেন। কিন্তু ওই যে বাংলাদেশ তো আসলে ওই রকম রাজনীতি, মানে ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি হয় না, কথা বলতে হয় পলিটিক্যাল দলের পক্ষ থেকে। সো এই কারণে আমি বিএনপির অন্য কারো কথা বলছি না, আমি আপনার কথা বলছি। স্যার, আপনি কয়েকদিন আগের একটা ভিডিও দেখেছেন যেখানে তোফায়েল সাহেব, একজন বর্ষিয়ান নেতা, এবং শেখ হাসিনার আমলেই উনি বেশ কয়েকবার কিন্তু শেখ হাসিনার সাথে ওনার নানা বিষয় নিয়ে মতানৈক্য আমরা দেখেছি। এবং উনি পার্লামেন্টে ছিলেন কিছু সময় ছিলেন না, একসময় অনেক অফার করেছিল, উনি সেটা গ্রহণ করেন। এইরকম একটা বর্ষিয়ান নেতা আজকের অবস্থা দেখছেন। 5ই আগস্টের পরে ওনার একটা ছবি বা ভিডিও প্রকাশ করা হয়, সেই প্রকাশে দেখা যায় উনি কথা বলতে পারছেন না,
উনি আসলে দেশ বিদেশে কি হচ্ছে সেটা উনি জানতে পারছেন না, বুঝতে পারছেন না, মানসিক ভারসাম্যহীন। এই অবস্থাটা আপনার আসবে, আপনার আম্মার আসবে, শেখ হাসিনার আসবে, এরশাদের এসেছে, এরকম আরো যারা আছে প্রত্যেকের আসবে। স্যার, বাংলাদেশটার জন্য কি কিছু করা যায় না? স্যার, আপনার মনে আছে হয়তো আপনি যখন প্রথম রাজনীতিতে জয়েন করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে, সম্ভবত আপনি সারা বাংলাদেশে একটা ট্যুর দিয়েছিলেন। সেই ট্যুরের কথা যদি আপনি মনে করেন, সারা বাংলাদেশে যখন আপনি ট্যুর দিচ্ছিলেন, সেই ট্যুরে আমরা দেখলাম সারা বাংলাদেশের ইয়াং জেনারেশনরা আপনার কথায় মুগ্ধ হলো। আপনি বক্তৃতা দিলেন নতুন করে, নতুন একটা প্রজন্ম। আমরা তখন সুরঞ্জিত সেন সাহেবের বক্তব্য খুব মজাদার ছিল, তোফায়েল আহমেদের সাহেবের মজাদার ছিল, কিন্তু ওনাদের একটা এইজের পরে আপনার যে প্রজন্মটা শুরু হয়েছে, মাহিবী চৌধুরী সহ, ব্যারিস্টার আন্দালিব পার্থ সহ, এই যে একটা প্রজন্ম, এই প্রজন্মকে ইয়াং জেনারেশনরা কিন্তু গ্রহণ করেছিল। এই যে গ্রহণ করার বিষয়টা, এইটাকে মাথায় নিয়ে স্যার আমি আপনাকে বলছি, স্যার আপনিও তো মারা যাবেন, দেশটার জন্য কিছু করে যান। এই যে নোবেল বিজয়ী ইউনূস সাহেব, উনি দেশের জন্য কিছু করার চেষ্টা করছে। উনি যে সময় দেশের হাল ধরছে, সেই সময় উনি দেশ বিদেশে যেভাবে কারেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছিল, গ্যাস ছিল না, আমাদের বিদ্যুৎ বন্ধ, আমাদের অর্থনৈতিক চাকা ঘুরছিল না, উনি দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে ওনার সার্কেলে মুভ করে উনি কিন্তু দেশটাকে সচল করেছেন। কিন্তু এই যে সংস্কারের যে জায়গাটা, সেটা আপনি সবচেয়ে ভালো কারণ আপনি এই দেশটা ক্ষমতায় আপনি ছিলেন। আপনি জানেন কোথায় কোথায় লিকেজ আছে, আপনি জানেন কোথায় কোথায় গ্যাপ আছে, আপনি জানেন কোথায় কোথায় সংস্কার করলে আসলে দেশটা সংস্কার হবে। আমরা মহান জাতীয় সংসদ বলি, মাননীয় স্পিকার বলি, আমরা মাননীয় রাষ্ট্রপতি বলি, কিন্তু দেখেন মাননীয় যে রাষ্ট্রপতি আছে, আমরা কিন্তু রাষ্ট্রপতিকে সমস্ত ক্ষমতার অধিকার না, মানে প্রধানমন্ত্রীর সাথে যে ক্ষমতা, প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সেটাই রাষ্ট্রপতির ইচ্ছা হয়ে যায়, প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সেটাই মাননীয় স্পিকারের ইচ্ছা হয়ে যায়। এটা তো হওয়ার কথা না। আপনি একটা প্রপোজাল দিলেন, সেই প্রপোজাল যদি স্পিকারের পছন্দ না, তাহলে উনি যেন বলতে পারে, সেটা রাষ্ট্রপতি যেন বলতে পারে, সেটা যেন ডিসকাসের জায়গাটা তৈরি হয়। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম, আপনি হচ্ছে সবচেয়ে বেশি অভিজ্ঞতার জায়গাটা আপনার আছে। কয়েকবার আপনারা ক্ষমতায় ছিলেন, আপনি জানেন সিটি কর্পোরেশনে কোথায় কোথায় সমস্যা, আপনি জানেন গ্যাসে কোথায় সমস্যা, আপনি জানেন কোথায় কোথায় আমাদের বিদ্যুতের সমস্যা, আপনি জানেন কোথায় কোথায় আমাদের করাপশন আছে, আপনি জানেন কোন কোন ব্যবসায়ীরা পলিটিক্যালি সুযোগ নিয়ে তারা আখের গুছেছে, কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে। সালমান এফ রহমান সাহেবের মতো কত হাজার কোটি টাকা আছে, তারপরে ওনারা দেশের টাকা চুরি করার জন্য অপেক্ষা আছে। স্যার, এই যে সবাই মিলে যে চেষ্টা করতেছে, সেই চেষ্টাতে আমি মনে করি যে স্যার আপনারই সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত। কারণ আপনি জানেন, প্রসঙ্গ আছে যে আপনি কি চান কিনা। স্যার, আপনি না চাইলে 20 বছর পর, 50 বছর পর কেউ একজন এসে এই সংস্কার করবে, তারা বলবে যে এই জাতীয় সঙ্গীত আমরা চাই না, কারণ এই জাতীয় সঙ্গীতের ঝামেলা আছে। সেদিন হয়তো আজকে হবে না, সেদিন 20 বছর পরে হইলো সেটা হয়তো হবে, হইতে পারে। এই সংবিধানের অনেক জায়গায় গ্যাপ আছে, কারণ এই সংবিধানটা একটা যখন শুরু হয়েছিল তখনকার সিচুয়েশন, আজকে 2025-এ এসে এই সংস্কার ইম্পর্টেন্ট, এই সংবিধান সংস্কার ইম্পর্টেন্ট। আমরা যেভাবে ইলেকশন করি, হাজার হাজার কোটি টাকা খরচ করি, আমরা একটা ব্রিজ নির্মাণের জন্য, সেই ব্রিজ খোঁজার জন্য, সেটা বিমানবন্দর বানানোর জন্য 3000-4000 কোটি টাকা আমরা খরচ করে ফেলি। আমরা একটা গ্যাসের লাইন যাওয়ার জন্য আমাদের ঘুষ ছাড়া একটা পা চলে না। আমরা ইন্টারনেটকে এখনো প্রপারলি ইউজ করতে পারি না, আমাদের চ্যানেলগুলি এখনো প্রপার কথা বলতে পারে না, আমাদের প্রিন্ট মিডিয়া কথা বলতে পারে না, আমাদের সাংবাদিকরা এখনো লেজের ভিত্তি করে। এই দেখেন কিছুদিন আগে মাসুদ কামাল নামে এক ভদ্রলোক প্রায় আপনাদের পক্ষে কথা বলেন, মানে উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগ আমলেও কিন্তু এরকম হাজার হাজার মাসুদ কামালরা ছিল, হাজার হাজার সালাউদ্দিন সাহেবরা ছিল, এরা কিন্তু আওয়ামী লীগকে বাঁচাইতে পারে না। আমরা যদি নাইম সাহেবের কথা বলি, উনি সম্ভবত বাংলাদেশ প্রতিদিনই ছিলেন বসুন্ধরা গ্রুপের, উনি কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন। এই যে কথা বলছেন, কথা বইলা ওনারা কিন্তু আওয়ামী লীগকে পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ভুল ধরার জন্য কথা বলেন নাই। স্যার, আপনি কি চান আবারও মাসুদ কামালের মতো লোকেরা আবারও আপনাদের ক্ষতি করুক? আপনি কি চান আবারও কোনো এক আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ না, অন্য আওয়ামী লীগ, অন্য শেখ হাসিনা, অন্য কেউ এসে আবারও এই দেশটা 20, 25, 50 বছরের জন্য দখল করে নিয়ে যাক? স্যার, সিটি কর্পোরেশনে কোথায় কোথায় প্রবলেম আছে আপনি জানেন।
আপনি চট করে আপনি কিন্তু একটা সংস্কার করে দিতে পারেন, প্রপোজাল দিতে পারেন, ডাক্তার ইউনূস সাহেবকে আপনি বলতে পারেন যে এই জায়গাগুলি আপনি ঠিক করেন, এই জায়গাগুলি করেন। এরপর আপনি আসেন, আপনি এসে এটাকে আরো মডিফিকেট করেন, আরো আপডেট করেন, আপডেট করে এই দেশটাকে বাঁচান। আপনি চাইলে পারেন। আপনি দেখেন আমাদের আন্দালি পার্থ লাস্ট 17 বছর বা 10 বছর বা 15 বছর উনি কি স্মুথলি, মানে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না, উনি একজন সচেতন নাগরিক হিসেবে সংসদে কথা বলেছেন, সামিট গ্রুপের ব্যাপারে কথা বলেছেন, সিটি কর্পোরেশন নিয়ে কথা বলেছেন, তোফায়েল আহমেদ নিয়ে কথা বলেছেন, কালো বিড়াল সুনিধি সাহেবকে নিয়ে কথা বলেছেন। মানুষের অন্তরে গেঁথে গেছেন। এই যে নিউ ফেজ, নিউ জেনারেশন, এই সুযোগটাকে আপনি কেন কাজে লাগাতে চাইবেন না? এবং আপনি পারেন। আপনার পক্ষ থেকে আমরা দেখতেছি ফখরুল ইসলাম সাহেব, মির্জা আব্বাস সাহেব, সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে মুখপাত্র হয়ে কথা বলছেন। তারপরে দুলু ফুলু আরো কত মানুষ কথা বলছেন, না জেনে না বুঝে, মানে আওয়ামী লীগ ভার্সানে কথা বলছেন। না স্যার, আপনি ইচ্ছা করলেই পারেন দেশটাকে চমকে দিতে, বদলে দিতে। এরপর সারা জীবন ক্ষমতা থাকেন না আপনি। আমরা যদি দেখতেছি আমরা করাপশনের প্রবলেম পাচ্ছি না, আমরা যদি দেখতেছি আমরা 1000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে না, আমরা যেমন দেখতেছি যে আমাদের গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবিতে আমাদের পার মিনিট থেকে 10 পয়সা 20 পয়সা করে কেটে নেওয়া হচ্ছে না, আমাদের ব্রিজ হচ্ছে, আমাদের যে ব্রিজ হচ্ছে সেখান থেকে আমাদের ট্যাক্স দিতে কম হচ্ছে, আমাদের যে সমুদ্র সৈকত আছে সেই সমুদ্র সৈকতকে ইউটিলাইজ করে অন্তত 50% ট্যাক্স মওকুফ করার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই দেশে আপনারাই তো লিডার হবেন। শেখ হাসিনা যেভাবে দেশটাকে চালিয়েছেন, উনি যদি আরো 100 বছরও চালাতেন মানুষের কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি কি করলেন? জেকে শামীম বানালেন। উনি কি করলেন? কাকরাইলে সম্রাট বানাইলেন। উনি কি করলেন? 1000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, উনি কথা বললেন না। উনি কি করলেন? বিভিন্ন গ্রুপ, বড় বড় গ্রুপের ছেলে মেয়েরা 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, উনি কথা বললেন না। ওনার আমলে বালিশ কাণ্ড হচ্ছে, তোষক কাণ্ড হচ্ছে, লাউ গাছ কাণ্ড হচ্ছে, সুপারি কাণ্ড হচ্ছে, উনি কথা বললেন না। সালমান এফ রহমান 1000 কোটি টাকার মালিক, উনি আরো 1000 কোটি টাকা চুরি করে নিয়েছে, উনি কথা বললেন না। কুইক রেন্টালের নামে 1000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেল, মানুষ আমাদের রক্ত চুষে খাইলো, কিছু বললেন না। বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে না, অথচ এদেরকে প্রতি বছর এদের পিছনে 1000 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। এবং এই ক্রিকেটারদের পালার জন্য আরো 200-300 লোক আমাদেরকে পালতে হচ্ছে বাংলাদেশের মতো একটা গরিব দেশে। বাংলাদেশে বিদ্যুতের মিটারে প্রতি মাসে 200 থেকে 250 টাকা চার্জ কেটে নেওয়া হচ্ছে, অথচ অন্য অনেক ভাবে আছে। বাংলাদেশে অন্তত 1000-এর বেশি স্পা আছে গুলশানে, বনানীতে, উত্তরাতে। সেটাকে আমরা ট্রেড লাইসেন্সের আন্ডারে আনতে পারছি না। কেন আপনারা পারবেন না? সরকারি হসপিটালে কেন আমাদের সেই সেবা আমরা পাচ্ছি না? কারণ চারদিকে করাপশন। আমরা যখন একটা হসপিটালে যাই, একদিকে ডাক্তার ডাক্তার মিছিল করতেছে। কিসের মিছিল করতেছে? কোন একটা পলিটিক্যাল পার্টির। কেন স্যার পলিটিক্যাল পার্টির মিছিল করতে হবে? কেন আপনাকে ছাত্র সংগঠন বানাইতে হবে? কেন আপনাকে ছাত্র সংগঠন বানায়া সন্ত্রাস রাজত্ব কায়েম করতে হবে? কেন পলিটিক্সটাকে আলাদা করা যাবে না? কেন বিশ্ববিদ্যালয়কে আলাদা করা যাবে না? কেন রিক্সাওয়ালা, পানবাড়িওয়ালা, কেন ভ্যান গাড়িওয়ালা, বাস ড্রাইভারওয়ালা, এদের কোন রাজনৈতিক নামে সংগঠন থাকতে হবে? এই সংগঠন কেন? শুধুমাত্র কাজ না করে ক্ষমতায় থাকার যে অভিলাষ, সেটা পূরণের জন্য। অথচ আমরা ইচ্ছা করলেই পারি দেশটাকে সুস্থ করে দিতে, আমরা ইচ্ছা করলেই পারি দেশটাকে। সৌদি আরবে কয়েকদিন আগে শুনলাম যে 10 বছরে মাত্র 20 পয়সা বেড়েছে একটা প্রোডাক্টের দাম। স্যার, এটা কি বাংলাদেশে সম্ভব? সম্ভব না। 1000 কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে। গার্মেন্ট শিল্পতে আমরা সাপোর্ট দিতে পারছি না। আপনি একটা জানার জন্য আমি বলে থাকি, আজ থেকে 15-20 বছর আগে আমি নেপাল গেলাম। নেপাল যাওয়ার পর ওখানকার বেস্ট অফ হোটেলে আমরা উঠলাম, সকাল 10টার সময় বিদ্যুৎ চলে যায়, রাত 10টার সময় বিদ্যুৎ আসে। আমি যখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কারেন্ট থাকে না কেন, এই কারেন্ট তোমরা কি করো? বলে যে নেপালের সমস্ত কারেন্ট আমরা কারখানায়, শিল্প কারখানায় দিয়ে দিই, যাতে প্রোডাকশন হয়, যাতে সমৃদ্ধশালী হতে পারে। এবং এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির জন্য আলাদা না, বা কোনো রাষ্ট্রীয় পার্টির জন্য আলাদা না, বা কোনো বিজনেসম্যানদের জন্য আলাদা না, সবার জন্য একদম টপ টু বটম। সকাল 10টায় কারেন্ট চলে যায়, রাত 10টায় আসে। আমাদের এখানে কেন এরকম না? আমাদের এখানে গুলশানে থাকে, বনানীতে থাকে না, বনানী থাকে, উত্তরা থাকে না, উত্তরা থাকলে যাত্রাবাড়ি থাকে না। সো
আমি মনে করি বাংলাদেশের জনগণের লিডার হিসেবে, যেমন ডক্টর ইউনূস সাহেব, সবাই এক বাক্যে ওনার কথা বলছে। কেন বলছে? হি ইজ এ গ্লোরিয়াস ম্যান। তার স্বপ্ন বড় ছিল, উনি কথা বলতেন কম, কাজ করেন বেশি। আপনি কেন হবেন না? কেন আমাদের এই হানাহানির রাজনীতি থাকবে? হয়তো অনেকে আপনার দলের মধ্যেই অনেকে বলতে পারে যে আপনি যদি এই টেকনিক্যাল পয়েন্টগুলি পয়েন্ট আউট করে দেন তাহলে তো আগামীতে আমাদের ক্ষমতা আসতে কষ্ট হবে। এইখানে আপনি বিএনপি বা তারেক জিয়া বা জিয়া বা আওয়ামী লীগের শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমান, ওনারা তো একদিন একদিন এই দলটা চলে যাবে, এই মানুষটা চলে যাবে। সেই মানুষ চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্ম তো সারা জীবন শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দিবে, শেখ হাসিনাকে গালি দিবে। আপনি কেন গালি খেতে চান? কেন আমাদের এখনো রাস্তায় যে সংগ্রাম করতে হবে? কেন আমাদের শাহবাগ দখল হয়? কেন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি রামপুরা দখল করতে হয়? কেন আমাদের নতুন বাজারের জায়গাটা আমাদের দখল করে আমাদেরকে আন্দোলন করতে হয়? এমন একটা আন্দোলন করে আমরা ইচ্ছা করলে ফেসবুকটাকে কাজে লাগাতে পারি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করলাম? ফেসবুকে চলে আসলাম, ফেসবুকে এসে লাইভ করলাম। সেই লাইভ সারা বাংলাদেশের মানুষকে কমিউনিটিতে আমরা নিয়ে নিলাম, আমাদের গ্রুপ করলাম। সারা বাংলাদেশ, সারা বিশ্বের ফোকাস তখন ফেসবুকে চলে আসলো। স্যার, এরকম হাজারো অপশন আছে, হাজারো জিনিস আছে। শাহবাগ দখল করে গাড়ি ঘোড়া বন্ধ করে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে তো রাজনৈতিক যে ফায়দা লুট করা হয় সেটা থেকে আমাদের কে বের করে আনবে? আমাদেরকে একটা লিডার দরকার নাই বাংলাদেশে? কি আপনি থাকেন, আরো আপনি যদি স্ট্রিক থাকেন, বিশেষ করে যখন আপনি যদি স্ট্রিক থাকেন তাহলে আপনার দলের অন্য লোকেরা কিভাবে সন্ত্রাস করার সাহস পাবে, কিভাবে চাঁদাবাজি করার সাহস পাবে? কিছুদিন আগে আপনি একটা কথা বলেছেন যে দয়া করে আমাকে কেউ দেশ নেতা বলে ডাকবেন না, এবং আপনার সেই বক্তব্যের পরে কেউ কিন্তু আর দেশের নেতা, হ্যাঁ, জনগণের নেতা, লিডার এগুলি আর বলে না। তার মানে আপনি ভালো তো সবাই ভালো, এবং আপনি হচ্ছেন পার্টির প্রধান। খালেদা জিয়া উনি আছেন কিন্তু উনি অসুস্থ, ওনার জায়গাটা আপনাকে নিতে হবে, আপনার পর আপনার প্রজন্ম নেবে। কিন্তু দেশটার জন্য কিছু করে যান। যেমন আমরা বলি শেখ মুজিবুর রহমান সাহেব যখন ছিলেন না, তখন জিয়া দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন। আমরা তো আজকে স্মরণ করি, আমাদের সেন্স কাজ করে যে হু ইজ জিয়া, হু ইজ মেজর জিয়া। আমরা বলতে চাই, আমরা দেখাতে চাই যে আপনি আমাদের নতুন প্রজন্মের নেতা। আপনি আসেন, মাহি ভাইকে নেন, আপনি আন্দালি পার্থ, এরকম ইয়াং জেনারেশন, যেটা নতুন প্রজন্ম তৈরি করেন, আমাদের নতুন একটা স্বাধীনতা স্বাদ উপভোগ করার সুযোগ করে দেন। এই যে 10 জন 15 জন উপদেষ্টা মিলে যা চাইছে সেটা আপনার করতে 2 ঘন্টার বেশি সময় লাগবে না, কারণ আপনি জানেন এই পয়েন্টগুলি যদি আমরা ফিল আপ করে দেই তাহলে পৃথিবীতে আর কোনোদিন কোনো শেখ হাসিনার জন্ম হবে না। শেখ হাসিনা খারাপ আমি বলবো না, কিন্তু উনি এমন একটা জায়গায় আছেন, বা ওনাকে এমন একটা দেশ দেওয়া হয়েছিল, ওনার একটা সংবিধান দেওয়া হয়েছিল, এমন একটা করাপশন এরিয়া দেওয়া হয়েছিল যেখানে উনি নিজেই একটা সময় করাপ্টেড হয়ে গেছেন। তার দেশ পরিচালনা উনি এটাকে ফ্যাসিজমে নিয়ে গিয়েছেন। কিন্তু ওনার যদি সেই সুযোগ না থাকতো, ওনার হাতে যদি সেনাবাহিনী না থাকতো, ওনার হাতে যদি পুলিশ না থাকতো, তাহলে উনি কি পারতেন? উনি একটা ঘটনা ঘটলে ওনার ভয় পাইতো না, সেনাবাহিনী আমাকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, আমার পুলিশ আমাকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, আমার বিডিআর আমাকে অ্যাটাক করতে পারে, সো আমাকে ভুল করা যাবে না। এটাই আপনি করে দেন স্যার। আপনার এই দেশটার জন্য আপনি যদি একটু করে দেন, আমরা যারা এই দেশটায় বাস করছে আমরা কয়েকদিন ভালো বাঁচবো। এখানকার বেশিরভাগ ইয়াং মানুষ মনে করে, ইয়াং জেনারেশন মনে করে এই দেশে কিছু হবে না। আপনি চাইলেই ওদের এই ভুল ধারণাটা ভুল প্রমাণিত করতে পারেন। আপনি চাইলে দেশটাকে আসলেই একটা সোনার বাংলা করতে পারেন, কারণ আপনার ব্লাডে মেজর জিয়ার রক্ত আছে। এই দেশটা পরিচালনার দায়িত্ব আপনার কাছে ছিল। এবার নতুন করে সাজান, নতুন করে আপনি দেশটাকে আবার নতুন করে গঠন করেন। আমাদের পুলিশকে কেন আমরা করাপশনে জড়িত করব? পুলিশ পুলিশের জায়গায় থাকবে, র্যাবের জায়গায় থাকবে, সেনাবাহিনীর যাবে। এখন আমাদের সেনাবাহিনীকে বলে সোনাবাহিনী। তারা তাদের সম্মানের জায়গাটা নষ্ট করে ফেলছে। আপনি আসেন, আপনি এসে ইউনূস সাহেবের কমিটিকে নিয়ে বসেন, জুলাই আন্দোলনের ছেলেপেলেগুলি নিয়ে বসে আপনি একটা টিম বানান,
যে আসো আমরা সবাই মিলেমিশে কাজ করি।